এই কজেটিভ ভার্ব বিষয়টা কি? কজেটিভ ভার্ব হিসাবে কি ভার্ব আসে? কজেটিভ ভার্বে গেট কিভাবে ইউজ হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভে এই ধরনের সেন্টেন্স কিভাবে হয়, গেট ভার্বের মাধ্যমে, সেটাই আজকে আমরা বুঝে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড ইজডম। আর আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি কজেটিভ ভার্ব গেট সম্পর্কে। অ্যাক্টিভে এবং প্যাসিভে এই ভার্বের ব্যবহার ঠিক কীরকমভাবে হয় সেটাই আজকে আমরা এখান থেকে দেখে নেব। দৈনন্দিন জীবনে এর ব্যবহার আমরা খুব করে থাকি, কিন্তু অনেক সিচুয়েশন এরকম হয় যেখানে হয়তো এক্সাম পেপারে বা যে কোনো পয়েন্টে হয়তো লাইফের তোমরা যখন পজিটিভ ভার্বের ব্যবহার করছো কনফিউশন তৈরি হয়ে যায়, কারণ এটা একটু ভিন্ন রকমের সেন্টেন্সের স্ট্রাকচার। লাইনটাকে সঠিকভাবে বানাতে গিয়ে তখন দেখা যাচ্ছে কনফিউশনটা বেড়ে যাচ্ছে, কিভাবে প্রপারলি লেখা যেতে পারে এবং প্যাসিভে করলে পরে তখন কেমন হয়, এই নিয়ে একটা বিশাল বড় মেস তৈরি হয়ে যায় মাইন্ডে। তো সেই মেসটাকে ক্লিয়ার করার জন্যই আজকে আমি এখানে এই ভিডিওটা নিয়ে আসলাম। সবার প্রথমে পজিটিভ ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি। আমি এর আগেও এই বিষয়ে আলোচনা করেছি এবং রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, যদি না দেখে থাকো সেটা দেখো। আমি কমেন্ট সেকশানে সেই বিষয়টা বা সেই ভিডিওটা পিন করে রেখেছি, তাও আমি ব্রিফলি বলে দিচ্ছি। যখন কোনো কাজ কেউ কাউকে দিয়ে করিয়ে নেয় এরকম সেন্স আসে, তখন সেক্ষেত্রে যে বিশেষ ভার্বগুলোর ব্যবহার হয় সেগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। কজ মানে ঘটায় এরকম সেন্সে। আমরা একটা জানি কজ মানে কারণ হয়, এখানে কজটা অ্যাকচুয়ালি ঘটানো সেন্সে, অন্য কাউকে দিয়ে ঘটিয়ে নেয় এরকম একটা সেন্সে। তো এখানে যে সমস্ত পজিটিভ ভার্বগুলো আমরা দেখি ব্যবহার হতে, সেগুলোর মধ্যে আছে লেট ব্যবহার হয়, হেল্প হয়, তারপরে গেট হয়, এখানে যেরকম গেট লিখেছি। এছাড়া ব্যবহার দেখতে পাই মেক ভার্বের, আর ব্যবহার হয় হ্যাভ ভার্বের। তো আজকে আমরা এখানে দেখব গেট ভার্বটা কিভাবে ইউজ করা যেতে পারে। তো দেখো এখানে লাইনটা যেটা লিখেছি আমি, এখানে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা দেখব, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখতে গিয়ে সেখানে আমরা দেখে নেব যে কী টাইপের কনসেপ্ট টেন্স অনুযায়ী আসছে, ভিন্ন ভিন্ন টেন্স অনুযায়ী এটাকে আমরা দেখে নেব। মূল যে বিশেষ টেন্সগুলোতে অ্যাকচুয়ালি আমরা এর ব্যবহারটা দেখতে পাই, বা দৈনন্দিন জীবনে যে বিশেষ টেন্সে এগুলো হয়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা কিন্তু লিখেছি। তো দেখো প্রথম যে লাইনটা সেটাতে কি বলা হয়েছে। ফার্স্ট লাইনটা দেখো, সে তাকে দিয়ে তার সমস্যা সমাধান করতে মানিয়ে নেয়। সবার প্রথমে এই কথাটাকে একটু ক্লিয়ার করে দিই। এই যে মানিয়ে নেয় লেখা রয়েছে, যখন জানবে কাউকে দিয়ে কেউ কোনো কাজ মানিয়ে নেয় এরকম ধরনের অর্থ বোঝাতে চাইবে, সেখানে গেটের থেকে বেটার কিন্তু কোনো ভার্ব হতে পারে না। এখানে গেট হচ্ছে সব থেকে হেল্পফুল। তো এখানে যেটা বিষয় দাঁড়ালো, সে তাকে দিয়ে তার সমস্যা সমাধান করতে মানিয়ে নেয়, তার মানে তার সমস্যা সমাধান সে নিজে করে না, অন্য কাউকে দিয়ে করায়। তাহলে এটা হলো পজিটিভ ভার্ব। সেই সেন্স অনুযায়ী যদি ট্রান্সলেট করি গেট ব্যবহার করে, তাহলে কেমন হবে দেখো, সে তাকে দিয়ে তার সমস্যার সমাধান করতে মানিয়ে নেয়। ন্যায় বলা হয়েছে মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সে নিয়মিত করে এরকম সেন্সে। তো সেই অর্থে এখানে আমরা শি লিখতে পারি, লিখলাম শি। তারপরে শি লেখার পরে কি করবে, শি লেখার পরে তোমাকে একদম শেষে আসতে হবে, সেখানে আছে মূল ভার্বটা, সেটা লিখতে হবে। এই যে মানিয়ে নেয় বলা হয়েছে, এটা লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এখানে মানিয়ে নেওয়ার জন্য বা ওই সেন্সটা বোঝাতে যেহেতু আমরা গেট ভার্বের ব্যবহার করব, তো সেই সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে গেট করলে হয়ে যাবে গেটস, যেহেতু এখানে শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো শি গেটস কি, শি গেটস লেখার পরে ব্যাকে আসবে যাকে দিয়ে কাজটা করায় তার কথাটা লিখতে হবে। তো সেটাকে লেখা আছে এখানে, তো সেখানে দেখো লেখা আছে যে তাকে দিয়ে, তো এই যে তাকে সেন্সটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো শি গেটস, তাকে অর্থে এখানে আমরা হিম লিখলাম, অসুবিধা নেই। শি গেটস হিম, সে তাকে দিয়ে কি সমস্যা সমাধান করিয়ে নেয়। এই যে সমাধান কথাটা লেখা আছে, এবার এটা লিখতে হবে। শি গেটস হিম, এইটা লেখার সময় একটা টু অ্যাড করবে। শি গেটস হিম টু, সমাধান মানে হলো সলভ। শি গেটস হিম টু সলভ কি, তার সমস্যা, মানে এখানে যে মেয়েটির কথা বলা হয়েছে তার সমস্যা, তার মানে হার প্রবলেম লিখতে পারি, প্রবলেমসও লিখতে পারি, অনেক সমস্যা হতে পারে। তো হার প্রবলেম, আচ্ছা প্লুরাল করে দিই, প্রবলেমস। তো শি গেটস হিম টু সলভ হার প্রবলেমস, সে তাকে দিয়ে তার সমস্যার সমাধান করিয়ে নেয়। এইবার এই যে লাইনটা এখানে আমরা পেলাম, এখানে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো, কি ফরমেশনটা আসলো, এটা আছে অ্যাক্টিভে, ওকে, এটা হলো অ্যাক্টিভে ফরমেশনটা আসলো। সাবজেক্টটা লেখার পরে এখানে গেটসের ব্যবহার লক্ষ্য করছি, তারপরে যাকে দিয়ে কাজটা করায় তার কথা লেখা হয়েছে, তারপরে আসছে দেখো টু এবং তারপরে V1, মানে ইনফিনিটিভটা এখানটায় দেখতে পাচ্ছি।
আর তারপরে যে জিনিসটা সে করিয়ে নেয় সেটার কথা বলা হয়েছে, যে এখানে তার প্রবলেমসটা সমাধান করিয়ে নেয়, তো সেই বিষয়টার কথা বলা হয়েছে। তো বেসিক্যালি কনসেপ্টটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে আসি তখন সেক্ষেত্রে একটা সহজ সরল উপায় আমি তোমাদের বলে রাখছি, এই অনুযায়ী তোমরা করবে, দেখবে কখনো এটা তোমাদের কনফিউশন তৈরি করবে না। কি করবে, এই অংশটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো পরিবর্তন করবে না। ওকে, গেটস পর্যন্ত, গেট ভার্বটা যতদূর পর্যন্ত থাকবে ওই পর্যন্ত কোনো পরিবর্তন করবে না। তারপরে বাকি চেঞ্জেসগুলো আসবে। কিভাবে আসবে বলছি। তো প্রথমে শি গেটস যেরকম আছে সেরকমটা লেখা যাক, শি গেটস লিখলাম। তারপরে কি করব, হিম টু সলভ হার প্রবলেমস, এইটা রয়েছে। আমরা কি করব, এখানে একটা বলতে পারো স্পিন করে দেবো, ব্যাপারটাকে উল্টে দেবো, অপোজিট ম্যাটার একে অপরের অপোজিট সিচুয়েশনে চলে আসবে। যেমন হচ্ছে ভয়েসে আমরা দেখি যে বেসিক্যালি সাবজেক্ট অবজেক্টের পজিশন চেঞ্জ হয়, এক্স্যাক্টলি সেই কথাটা মাথায় রেখে এই দিকে যেটা রয়েছে তাকে এর সাথে পরিবর্তন করে দিতে হবে, ওকে আনতে হবে এই মাথায়, একে নিয়ে যেতে হবে ওই মাথায়। ওকে, কিভাবে করব, হার প্রবলেমস নিয়ে এসো, শি গেটস হার প্রবলেমস লিখলাম। লেখার পরে এই যে হিম রয়েছে ওকে একদম ওই মাথায় পাঠিয়ে দাও। তো এই মাথায় ও যখন আসছে আমরা ওকে একটা বাই জুড়ে লিখব, লিখলাম। এই যেটা এই মাথায় যে হিম ছিল এ চলে আসলো এই মাথায়, বাই হিম হয়ে গেল। এবার এই যে পার্টিকুলার পজিশনটা রয়েছে যেখানটাতে রয়েছে ইনফিনিটিভটা, ওখান থেকে টুটাকে বাদ দাও, বাদ দিয়ে যেটা ভার্বের বেস ফর্ম রয়েছে সলভ, ওটার থার্ড ফর্ম করে দাও, সলভ করে দাও, সলভড হলো, সলভড। তাহলে লাইনটা কি দাঁড়ালো, শি গেটস হার প্রবলেমস সলভড বাই হিম। ওকে, শি গেটস হার প্রবলেমস সলভড বাই হিম, অর্থটা দাঁড়ালো এটাই যে ওর দ্বারা এই তার সমস্যাটাকে সে সমাধান করিয়ে নেয়। এখানে এই যে ওর দ্বারা সেন্সটা চলে আসলো, এই অর্থটাই হলো তোমার প্যাসিভের সেন্স। আমরা জানি প্যাসিভে বাই ফ্যাক্টর আসে। এবার যদি ধরো তুমি এই অংশটাকে এই বাই দিয়ে বলতে চাও না, অসুবিধা নেই, তাহলে তুমি এই পোর্শন পর্যন্ত লাইনটাকে বলতে পারো, শি গেটস হার প্রবলেম সলভড, সে তার সমস্যার সমাধান করিয়ে নেয়। কার দ্বারা করিয়ে নেয় সেটা জানি না আমরা, তখন সেক্ষেত্রে বাই হিমটা না দিয়ে বলতে পারো এরকম ধরনের কথা বললে। কিন্তু যখন ওই দ্বারা বিষয়টা থাকবে তখন তোমাদের লাইনটাকে এইভাবে করতে হবে। তাহলে এইখানে যে চেঞ্জটা করলাম আরেকবার আমি একটু সংক্ষেপে বলে দিই। প্রথমে শি থেকে গেটস পর্যন্ত সাবজেক্ট এবং গেট ভার্ব পর্যন্ত কোনো চেঞ্জ করলাম না। তারপরে যে অংশটা এই হিমকে এই হার প্রবলেমের সঙ্গে জায়গায় অদল বদল করিয়ে দিলাম, হিম চলে গেল এই মাথায়, তার আগে বসে গেল বাই, বাই হিম, হার প্রবলেমসটা চলে আসলো এই মাথায়। এখানে যেটা ইনফিনিটিভ ছিল ওর থেকে টুটা বাদ চলে গেল, আর এই যে বেস ফর্মটা তার থার্ড ফর্ম হয়ে গেল। এরকমভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। সেম রুল অ্যাপ্লাই করে যদি এখানে ঝটপট এগুলো করতে শুরু করি, দেখো কত ইজি হয়ে যাবে। আমি তাদেরকে একটা নতুন রান্না রাঁধতে মানিয়ে নিচ্ছি, আগে বলা হয়েছিল নেয়, এখন বলছে নিচ্ছি, মানে কাজটা এখন চলছে, আমি এখন করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই অনুযায়ী যদি লিখি আমি তাদেরকে একটা নতুন রান্না রাঁধতে মানিয়ে নিচ্ছি, আমি, তো লেখা যাক আই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি হয়, সেই রুল অনুযায়ী আইয়ের পরে লিখবো অ্যাম, তারপরে মানিয়ে নিচ্ছি এইটা লিখতে হবে, মানে গেট ভার্বের সাথে আইএনজি জুড়ে দেবো। এই মানিয়ে নেওয়া সেন্সে আমরা গেট ভার্বের ব্যবহার করছি। আই অ্যাম গেটিং, আই অ্যাম গেটিং কি, আগে ঠিক যেরকম করেছিলাম ওই অংশটা লিখে দেওয়ার পরে যাকে দিয়ে কাজটা করাচ্ছি তার কথাটা লিখতে হবে। তো আই অ্যাম গেটিং এই তাদেরকে, তার মানে দেম, তারপরে কি করাচ্ছি সেই বিষয়টা লিখতে হবে, যেটা হলো যে নতুন রান্না রাঁধতে, এই যে এখানটা ইনফিনিটিভ, তেই বিভক্তি আছে ওইটা ইনফিনিটিভ লিখতে হবে। তো আই এম গেটিং দেম টু কুক, টু কুক, আই এম গেটিং দেম টু কুক, টু কুক কি, একটা নতুন রান্না, তো টু কুক আ নিউ ডিশ হলো। আই এম গেটিং দেম টু কুক আ নিউ ডিশ, আমি তাদেরকে দিয়ে একটা নতুন রান্না রাঁধতে মানিয়ে নিচ্ছি। তারপর এইটাকে যদি এবার আমরা প্যাসিভ করি, এক্স্যাক্টলি সেম প্রসেস, আই থেকে আমরা এই গেটিং পর্যন্ত কোনো চেঞ্জ করব না, যেমন আছে তেমনটা লিখে দেবো, লিখে দিই ঝটপট, আই অ্যাম গেটিং লিখলাম। এবার চেঞ্জটা এখানটায় হবে, কি হবে, এই জায়গাতে যে দেমটা রয়েছে ওই মাথায় যাবে, আর নিউ ডিশ এই মাথায় আসবে, আর এই টু কুক পাল্টে গিয়ে হয়ে যাবে কুকড। তাহলে আ নিউ ডিশ এই মাথায় নিয়ে আসি, আ নিউ ডিশ দিলাম। এবার কি করব, টু কুক
হয়ে যাবে কুকড, তারপরে দেব বাই, তারপরে লিখব দেম, যেরকমটা আছে সেরকম। ওকে, কোনো ফালতু চেঞ্জ করার দরকার নেই, একদম সিম্পল ব্যাপার। আগে যেরকম হয়েছে সেমভাবে এটাও হয়ে গেল। পরেরটা দেখো, সে আমাকে দিয়ে ছবিটা আঁকতে মানিয়ে নিয়েছে। সে আমাকে দিয়ে ছবিটা আঁকতে মানিয়ে নিয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, নিয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই মতন লিখবো, সে আমাকে দিয়ে, তো হি লিখলাম এখানে, আমাকে দিয়ে মানিয়ে নিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি করি তাহলে কি হবে, হি এর পরে আমরা হ্যাজ লিখব এবং তারপরে V3 গেট ভার্বের থার্ড ফর্ম গটেনও লিখতে পারো, গটও এখন আমরা খুব ইউজ করে থাকি। তো যাই হোক আমি গটেন ব্যবহার করলাম। হি হ্যাজ গটেন, গটেন কি, তারপরে এখানটাতে ঠিক এক্স্যাক্টলি যেরকম করেছিলাম সেই প্রসেসেই করব। যাকে দিয়ে করানো হয়েছে অর্থাৎ আমাকে দিয়ে সেটা লিখতে হবে, হি হ্যাজ গটেন মি। তারপরে কি করব, যে কাজটা তে বিভক্তি এখানে আঁকতে আছে সেই অর্থটা, গটেন মি টু ড্র। এবার কি না দেখো ছবিটা, তার মানে দ্য পিকচার, হি হ্যাজ গটেন মি টু ড্র দ্য পিকচার, সে আমাকে দিয়ে ছবিটা আঁকিয়ে নিয়েছে। তো এবার যদি আমরা এই লাইনটাকে একই প্রসেসে প্যাসিভ করি কি হবে, হি হ্যাজ গটেন যেরম আছে সেরম থাকবে, গট ভার্ব পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। ওকে, তারপরে কি করব, এখানটাতে এই মিটা আছে ওই মাথায় পাঠিয়ে দেবো, দ্য পিকচারকে এই মাথায় নিয়ে আসবো, হি হ্যাজ গটেন দ্য পিকচার। তারপরে কি করব, এই যে টু ড্র এটার V3 করব, ড্র ভার্বের থার্ড ফর্ম হয় ড্রন, সেটা লিখব, তারপরে লিখব বাই, মিটা যেরকম আছে সেরকম লিখে দেব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে একই কনসেপ্ট, এই যে প্রথম অংশটা দেখতে পাচ্ছ হি হ্যাজ গটেন, ওখানে হি হ্যাজ বিন গেটিং এইটাই থাকবে, বাকি বিষয়টা স্ট্রাকচারটা সেম ওয়েতেই পাল্টাবে। সব সময় এই অংশটা কিন্তু সব ধরনের টেন্সে একই হবে, যে কোনো টেন্স, পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, যে কোনো টেন্স হোক না কেন এই রকমভাবেই এই অংশটা কিন্তু পাল্টাবে। শুধুমাত্র এই প্রথম দিকের অংশটাতেই তোমায় টেন্সটা বুঝতে হবে যে কী টেন্স আছে। ওকে, এবং সেটাকেই তোমায় ইনট্যাক্ট রাখতে হবে বা সেম রাখতে হবে। এবার চলো নেক্সটটা দেখি, সে আমাকে দিয়ে গাড়ি চালিয়ে নিতে মানিয়ে নিল। সে আমাকে নিয়ে গাড়ি চালিয়ে নিতে মানিয়ে নিল, করলো, খেলো, গেল, নিল, এরকম অর্থ ধরে যদি আমরা চলি তাহলে সেক্ষেত্রে এটা সিম্পল পাস্ট টেন্স হয়, যদিও সবসময় সেরকমভাবে আমরা বলি না, তাও এটা সিম্পল পাস্ট ধরে চলছি। তো সে আমাকে দিয়ে গাড়ি চালিয়ে নিতে মানিয়ে নিল, তাহলে সে লিখবো এখানে, সেই অর্থে এখানে সে লিখলাম। তারপরে কি করব, যাকে মানে যে এখানে হচ্ছে সেই যে ফর্মটা সেটা লিখতে হবে, টেন্সটা। তো মানিয়ে নিল মানে গেট ভার্বের সেকেন্ড ফর্ম, সেটা লিখবো, গেট থেকে হয়ে যাবে কি গট লিখলাম। এবার কাকে দিয়ে না আমাকে দিয়ে সেটা লিখতে হবে, শি গট মি। তারপরে কি করব, আমাকে দিয়ে কি করিয়ে নিচ্ছে সেই বিষয়টা, তো এখানে আমাকে দিয়ে গাড়ি চালিয়ে নিতে, এই যে চালিয়ে নিতে এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, সেটা লিখব, শি গট মি টু ড্রাইভ। কি ড্রাইভ করবে না গাড়িটা, দ্য কার, শি গট মি টু ড্রাইভ দ্য কার, আমাকে দিয়ে চালিয়ে নিতে মানিয়ে নিল। এবার এটা আমরা প্যাসিভ করি, এই অংশটার কোনো পরিবর্তন করব না, লিখে দিই শি গট যেরকমটা আগে করেছি লিখলাম। তারপরে কি করব, এখানে আমরা দেখব যে শেষের দিকে যেটা আছে এই যে দ্য কার, ওকে প্রথমে আনতে হবে, শি গট দ্য কার। তারপরে টু ড্রাইভ এটার V3 করে দেবো, ড্রাইভ হয়ে যাবে ড্রিভেন, শি গট দ্য কার ড্রিভেন। তারপরে বাই লেখো, মিটা যেরকম আছে লিখে দাও, আর কিছু নেই এর মধ্যে, সিম্পল একটা ফরম্যাট। ওকে, পরেরটা দেখো, আমি তাকে দিয়ে বাক্সগুলো খুলে নিতে মানিয়ে নিচ্ছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। সেই প্রসেসে করলে কি হবে, প্রথমে আমি লেখা যাক, আই ওয়াজ গেটিং, আই ওয়াজ গেটিং কি, আই ওয়াজ গেটিং মানিয়ে নিচ্ছিলাম হয়ে গেল। তাকে দিয়ে তো আই ওয়াজ গেটিং হিম, তাকে দিয়ে কি করছিলাম, খুলে দিতে, বাক্সটা খুলে দিতে মানে কি আনপ্যাক করতে, হিম টু ইনফিনিটিভ দেবো এখানে, টু আনপ্যাক। ওকে, টু আনপ্যাক, আই ওয়াজ গেটিং হিম টু আনপ্যাক কি বাক্সগুলো, তো আনপ্যাক দ্য বক্সেস হলো, I was getting him to unpack the boxes। তো এবার যদি এটা আমরা আবার একই রকমভাবে প্যাসিভ করি তাহলে এই I was getting এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, তাহলে হবে I was getting যেরকম আছে লিখে দিই আগে, খুব সহজ সরল ফরম্যাট।
কিন্তু এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়ে যায়। জাস্ট এই সিম্পল ফরম্যাটটাকে খেয়াল রেখো, এরমভাবে করবে। প্রথমে ওই গেট পর্যন্ত কোনো চেঞ্জ করবে না, তারপরে যা আছে এরমভাবে চেঞ্জ করে দাও। দ্য বক্সেস আগে নিয়ে এসো, তারপরে টু আনপ্যাক, এটাকে কি করব, এটা আমরা আনপ্যাকের থার্ড ফর্ম, আনপ্যাক থেকে আনপ্যাকড, ওকে, আনপ্যাকড। I was getting the boxes unpacked, তো আনপ্যাকড কার দ্বারা, বাই হিম, তার দ্বারা আমি বাক্সটা খুলিয়ে নিতে মানিয়ে নিয়েছিলাম বা তার দ্বারা করছিলাম, এরকম সেন্সে। তারপরেরটা, তারা ওকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়ে নিতে মানিয়ে নিয়েছিল। তো এইখানে যে সেন্সটা, এটা আমরা সিম্পল পাস্টের অর্থতেও বলতে পারি, বাট এখানে আমি করেছিল, খেয়েছিল, এরকম অর্থে আমরা অনেক সময় হ্যাড ভার্বের ব্যবহার করি, মানে হ্যাড দিয়ে V3 করি, অর্থাৎ পাস্ট পারফেক্ট করি। তো সেই সেন্স অনুযায়ী পাস্ট পারফেক্ট এখানে আমরা করব। তো পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করে যদি লাইনটা লিখি, তারা অর্থে আমরা এখানে দে লিখবো, তারপরে হ্যাড লিখবো, দে হ্যাড, তারপরে কি হয় V3, মানে মানিয়ে নেওয়া সেন্সে তো একই ভার্ব ব্যবহার করছি, গট, সেটার গটের থেকে মানে গেট থেকে গটেন করলাম, ওকে। দে হ্যাড গটেন, গটেন কি, ওকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়ে নিতে, ওকে, তো ওকে অর্থে দে হ্যাড গটেন হার করলাম এখানে, গটেন হার, টু ইনফিনিটিভ আসবে, পরিষ্কার করিয়ে নিতে মানে টু ক্লিন, টু ক্লিন মেঝে, দ্য ফ্লোর, she had gotten her to clean the floor, ওকে। এবার এটা প্যাসিভ করা যাক। প্রথমে এই অংশটুকু কোনো চেঞ্জ করব না, অ্যাজ ইউজুয়াল লেখা যাক দে হ্যাড গটেন, তারপর এখানে দ্য ফ্লোর আছে সেটা লিখে দাও, দ্য ফ্লোর, টু ক্লিন হয়ে যাবে V3, ক্লিনড, তারপরে বাই লেখো, তারপরে হার, ওকে। দে হ্যাড গটেন দ্য ফ্লোর ক্লিনড বাই হার, পরিষ্কারটা করিয়ে নিল মেঝেটা ওরা তার দ্বারা, এরকম সেন্সে ওকে দিয়ে কাজটা করিয়ে নিল বা ওকে মানিয়ে নিল করতে, এবং এখানে তার দ্বারা সেন্সটা বোঝানো হলো। তো যদি যেরকমটা আগে বললাম, যদি এই বাই বিষয়টা না আসে, সেটা না বলতে চাও, তাহলে এই পর্যন্ত বলবে দে হ্যাড গটেন দ্য ফ্লোর ক্লিনড, কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছিল, এই ব্যাপারটা চলে আসলো। যেরকম হয়েছে সেম ভাবে এটাও হয়ে গেল। পরেরটা দেখো, আমি তাকে দিয়ে একটা গল্প লিখে দিতে মানিয়ে নেব, আমি তাকে দিয়ে একটা গল্প লিখে নিতে মানিয়ে নেব, সিম্পল ফিউচারে। তো লেখা যাক আমি, তো প্রথমে আই, তারপরে মানিয়ে নেব, সিম্পল ফিউচার মানে শ্যাল বা উইল, তার সাথে V1, তো সেটা লিখবো আই উইল, তারপরে লিখবো গেট, আই উইল গেট, তারপরে কি তাকে দিয়ে, তো তাকে সেন্সে এখানে হিম লিখলাম, আই উইল গেট হিম, কি করব, একটা গল্প লিখে দিতে তাকে দিয়ে লিখে দিতে আর কি মানিয়ে নিচ্ছি, তো গেট হিম টু রাইট, গেট হিম টু রাইট লিখলাম, তারপরে কি করব, ওই একই ব্যাপার, যে জিনিসটা লিখতে হবে সেটা একটা গল্প, আ স্টোরি লিখলাম, আই উইল গেট হিম টু রাইট আ স্টোরি। তারপরে এটা যদি আমরা চেঞ্জ করি, সেম প্রসেস, গেট পর্যন্ত কোনো চেঞ্জ করব না, আই উইল গেট, যেরম আছে সেরম লিখলাম, তারপরে স্টোরি ওই মাথায় আছে, ওকে টেনে এইদিকে নিয়ে আসলাম, তারপরে কি করব, এখানে টু রাইট হয়ে যাবে V3, রিটেন, আই উইল গেট আ স্টোরি রিটেন, কার দ্বারা লেখাটা হবে না হিমের দ্বারা, বাই হিম। খেয়াল রাখবে যখন এই ধরনের চেঞ্জগুলো করছি আমরা, এই বাইয়ের পরে যে আমরা জানি আই থাকলে মি করতে হয়, সি থাকলে হার করতে হয়, হি থাকলে হিম করতে হয়, ওই কনসেপ্ট অনুযায়ী তোমরা কিন্তু আবার উল্টো কিছুতে যেও না, মানে যাই থাকুক না কেন অলরেডি খেয়াল রাখবে এখানে কিন্তু অবজেক্ট ফর্মই রয়েছে, সেই অবজেক্টটাকেই তুমি লিখছো, ফলে কিন্তু আর মডিফাই করার কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার আসছে না, যেরকমটা আছে সেরকমটা লিখে দাও, হিম তো হিমই লিখবে, মি তো মি লিখবে, তারপরে যদি হার থাকে তো হার লিখবে, এরকম আর কি, ওকে। পরেরটা, সে আমাকে দিয়ে বাসনগুলো ধুইয়ে দিতে মানিয়ে নিয়ে থাকবে, সে আমাকে দিয়ে বাসনগুলো ধুইয়ে দিতে মানিয়ে নিয়ে থাকবে, এই মানিয়ে নিয়ে থাকবে এই ধরনের যে সেন্সটা, এটা আমরা ওই ফিউচার পারফেক্ট টেন্সের ফরম্যাটে দেখব, ওকে। সেই মতন যদি লিখি তাহলে কি হবে, প্রথমে সে, তো সে অর্থে সি দিলাম এখানে, তারপরে ফিউচারে আমরা উইল বা শ্যাল ব্যবহার করি, তো সেই সেন্সে অবশ্যই লিখলাম এখানে উইল, শি উইল, তারপরে কি করলাম, লিখবো এখানে হ্যাভ, যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল উইলের পরে হ্যাভ আসে এবং ভার্বের থার্ড ফর্ম হয়, তো এখানে ভার্বটা সেই ইউজুয়াল যা করে আসছে এতক্ষণ ধরে, গট ভার্বের থার্ড ফর্ম করে দাও, গটেন, শি উইল হ্যাভ গটেন, গটেন কি আমাকে দিয়ে, তো আমাকে সেন্সটা লিখবো গটেন মি,
তারপরে কি করাবে, ধুইয়ে দিতে, তার মানে ওয়াশ করা, টু ওয়াশ। গটন মি টু ওয়াশ, কি ওয়াশ করাবে না বাসনগুলো, দ্য ডিশেস, দ্য ডিশেস হলো। she will have gotten me to wash the dishes। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি, এখানে মি আছে, প্রথমে নিয়ে এসো, তারপরে কি করব আই। তো এবার কি করব, এটাকে যদি প্যাসিভ করি এই অংশ পর্যন্ত কোনো চেঞ্জ করব না, লিখে দিই যেরকম আছে, she will have gotten, লিখলাম। বাকি অংশটা চেঞ্জ হবে, দ্য ডিশেস ওই মাথায় আছে, ওকে এখানে নিয়ে আসলাম, দ্য ডিশেস, তারপরে টু ওয়াশ হয়ে যাবে ওয়াশড। কত ইজি দেখেছো, ভীষণ সহজ ব্যাপার একটা। she will have gotten the dishes washed by me, হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে কনসেপ্টটা, এর বাইরে কিছু নেই। এবার যদি এখানে তোমরা দেখো যে এগুলোর পরিবর্তে হয়তো আদার মোডাল অক্সিলারি যেগুলো আছে, যেমন কুড, উড এইসব ব্যবহার করো, তাহলেও সেক্ষেত্রে এই দুটো ফরম্যাটই কিন্তু ইউজফুল। কুড, উড, শুড, মাইট, মে, মাস্ট যা আছে সব কটাগুলোতেই আর কি এরমভাবে হবে। যখন এখানে হয়তো উইলের জায়গায় ক্যান থাকলো তখনও সেম প্রসেস, এখানে হয়তো উইলের জায়গায় দেখতে পাচ্ছ হয়তো শুড আছে, তখনও সেম ব্যাপার, একই ওয়েতে তোমরা বিষয়টা করবে, একদম কনফিউজ হবে না। এই হলো মোটামুটি গেট ভার্বের ব্যবহার, যে গেট ভার্বটা আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভে এরকমভাবে ইউজ করতে পারি। কজেটিভ ভার্ব গেট নিয়ে যেন আর কোনো সংশয় না থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ফলো করে নাও, সেখানে আমি অনেক কিছু ইম্পর্টেন্ট ম্যাটার কিন্তু ডিসকাস করি। তো সেখানে ছোটো ছোটো রিলসের মধ্যে দিয়ে কিছু ভাইটাল টপিকস তোমরা ওখান থেকেও পেয়ে যাবে, সেগুলো সম্পর্কে ক্ল্যারিটি তোমাদের এসে যাবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই।